দুটি বছর ধরে ভারতে ও অন্যান্য দেশে লীগের নেতারা কে কোথায় কেমন আছেন? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। 2024-এর 5 আগস্টে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছিল, যা কেউ কোনো বিশ্লেষণে বা স্বপ্ন বা কল্পনাতেও ভাবেনি। এমন একটা কঠিন শক্তির পতন এভাবে হবে, অবিশ্বাস্য ছিল তা। অথচ তা ঘটে গেছে। এখন তার 2 বছর পূর্ণ হয়ে সামনে এগোচ্ছে। বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা ভারতে চলে যান। গত 2 বছরে তাদের অনেকে কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করেছেন। কেউ কেউ পরে ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও চলে গেছেন। তবে ভারতে থাকা নেতাদের বড় একটি অংশ এখনও নিজেদের পরিচয় ও অবস্থান গোপন রেখেই দিন কাটাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের অন্তত 70 নেতা অবস্থান করছেন। তাদের মধ্যে বেশিরভাগই কলকাতা ও আশপাশের এলাকায় থাকেন। এছাড়া পুলিশের প্রায় 40 কর্মকর্তাও সেখানে রয়েছেন বলে জানা গেছে। একসময় সাবেক সংসদ সদস্য, সহযোগী সংগঠনের নেতা, পুলিশ ও সেনা কর্মকর্তা সহ প্রায় 200 জন কলকাতা ও আশেপাশে অবস্থান করতেন। ভারতে থাকা নেতাদের অনেকেই আত্মীয় ও বন্ধুদের সহায়তায় জীবনযাপন করছেন বলে জানিয়েছেন। তাদের অনেকে আগের মতো আর্থিকভাবে সচ্ছল নন। কেউ ভাড়া বাসায় একা থাকছেন, আবার কয়েকজন মিলে একটি বাসাও ভাড়া নিয়েছেন। অনেকের পরিবার তাদের সঙ্গে নেই। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ট্যাক্সি ও গণপরিবহন ব্যবহার করছেন বলেও কয়েকজন দাবি করেছেন। ভারতে অবস্থান করেও আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক যোগাযোগ চালিয়ে গেছেন বলে জানিয়েছেন। ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন কমিটি পুনর্গঠন, মামলায় সহায়তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর কাজ করছেন বলে তারা দাবি করেছেন। কলকাতা ও আশপাশে থাকা নেতারা নিজেদের মধ্যেও নিয়মিত যোগাযোগ ও বৈঠক করেছেন। একসময় কলকাতার কাছে একটি বাণিজ্যিক অফিস ভাড়া নিয়ে সেখানে বৈঠক করতেন কয়েকজন নেতা। তারা সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতেন বলে জানা যায়। পরে সেটি আর ব্যবহার করা হচ্ছে না বলে আওয়ামী লীগের কয়েকটি সূত্র জানিয়েছে। শেখ হাসিনার সঙ্গেও গত 2 বছরে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। প্রথম বছর সরাসরি দেখা করার ঘটনা খুব বেশি না থাকলেও পরে বিভিন্ন পর্যায়ের নেতারা ছোট ছোট দলে দিল্লিতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। গত 2 বছর কিভাবে তারা আত্মগোপনে ছিলেন সে বিষয়ে তাদের অভিজ্ঞতা উঠে এসেছে। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী কলকাতা ও আশপাশের এলাকায় থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী ভাড়া বাসায় থাকছেন। অনেকের সঙ্গে পরিবার নেই, আবার কয়েকজন মিলে একটি বাসা ভাড়া করে থাকার ঘটনাও রয়েছে। তারা জানিয়েছেন আত্মীয় স্বজন ও বন্ধুদের আর্থিক সহায়তায় অনেকের জীবন চলছে। বাংলাদেশে থাকার সময় যে ধরনের জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, এখন অনেকের সেই আর্থিক সামর্থ্য নেই। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে তাদের ট্যাক্সি বা গণপরিবহন ব্যবহার করতে হচ্ছে। ভারতে যাওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হলেও শুরুটা কঠিন ছিল বলে জানিয়েছেন কয়েকজন। অনেকে এক জায়গায় বেশি দিন থাকেননি। নিরাপত্তার কারণে আত্মীয় স্বজনের বাসায় থেকেছেন এবং ফোন ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক ছিলেন। সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ জানান, বাংলাদেশ ছাড়ার পর তিনি কয়েক মাস বিভিন্ন আত্মীয়ের বাসায় ছিলেন। নিজের ফোন কাছে না রেখে আত্মীয়দের ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, 5 আগস্টের পর দীর্ঘ সময় তিনি বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন। নিরাপত্তার কারণে তাকে বারবার অবস্থান পরিবর্তন করতে হয়েছে। এর মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেন। পরে পরিস্থিতির অবনতি হলে তিনি দেশ ছাড়েন বলে জানান। তবে তার দাবি, আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এখনও বাংলাদেশেই
অবস্থান করছেন। অভিনেত্রী ও আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত রোকেয়া প্রাচীও দীর্ঘ সময় বাংলাদেশে আত্মগোপনে ছিলেন বলে জানান। তার দাবি, 5 আগস্টের পর প্রায় 1.5 বছর তিনি দেশে ছিলেন। নিজের অবস্থান গোপন রাখতে এ সময়ে অন্তত 12টি সিম পরিবর্তন করেন। তিনি জানান, 5 আগস্টের পর কয়েকদিন বাসার ভেতরেই ছিলেন, পরে ভোরে গোপনে বাসা থেকে বের হয়ে যান। পরিচয় গোপন রাখতে বোরকা পরে বের হতে হয়েছিল বলেও জানান তিনি। নিজের ফোন বন্ধ করে দেওয়ার পর আর সেটি ব্যবহার করেননি। বিভিন্ন সময়ে যেসব বাসায় তিনি অবস্থান করেছেন সেসব বাসার মানুষের ফোন ব্যবহার করে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলেও জানান রোকেয়া প্রাচী। দলটির কয়েকজন নেতা এখন দেশে ফেরার প্রস্তুতির কথাও জানিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের কয়েকজনও দেশে ফিরে পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন। সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেছেন, ব্যক্তিগতভাবে আমি দলীয় কার্যক্রমেই সম্পৃক্ত ছিলাম। বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন ও সেখানে প্রতিবেদন প্রেরণ ইত্যাদি কাজগুলো করেছি। সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশে আমাদের যে নেতাকর্মীরা আছেন তারাই তো মূল শক্তি। তাদের সঙ্গে যোগাযোগ রাখা, কমিটিগুলো পুনর্গঠন করা, যেসব মামলা চলছে তাতে সহায়তা দেয়া, এসব করতেই দিন কেটে যায়। এছাড়া সামাজিক মাধ্যমে প্রচারণার কাজ তো আছেই। তিনি আরও বলেন, মানসিক আর পারিবারিকভাবে আমি এবং আমরা দেশে ফেরার জন্য প্রস্তুত। রোডম্যাপটা তৈরি, এখন অপেক্ষা করছি টাইমলাইনের জন্য। শেখ হাসিনাও দেশে ফিরবেন বলে জানিয়েছেন, কিন্তু কবে, কিভাবে তিনি দেশে ফিরবেন সেই ব্যাপারে কিছু প্রকাশ করেননি তিনি। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এখনও দেশে রয়েছেন। তাদের অনেকে আত্মগোপনে আছেন, আবার অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা আদালত ও কারাগারে বারবার ছোটাছুটি করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের অনেকেই আর্থিক সংকটে রয়েছেন, কিন্তু তাদের অভিযোগ, এই দুঃসময়ে কেউ তাদের পাশে দাঁড়াচ্ছেন না। বিপরীতে বিদেশে অবস্থানকারীদের গ্রেপ্তার বা হামলার কোনো ঝুঁকি নেই। তারা নির্ভয়ে জীবনযাপন করছেন। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনলাইন প্রচারের পাশাপাশি তারা ঝটিকা মিছিলও করছেন। এসব মিছিল থেকেও তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। নাগরিক সমাজের মধ্যেও আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারাও নানা ধরনের চাপ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। শেখ হাসিনার সর্বশেষ ভার্চুয়াল বৈঠকের পর দলের অনেক নেতাকর্মী নতুন করে উজ্জীবিত হয়েছেন। আগামী ডিসেম্বরে তিনি এবং বিদেশে থাকা নেতারা বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা অনেকেই আবার প্রকাশ্যে আসতে শুরু করেছেন। জামিনে মুক্তি পাওয়া কয়েকজন নেতাও আবার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন। অন্যদিকে সরকার কঠোর অবস্থান বজায় রেখেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের আগস্টের পর থেকে বিভিন্ন সময়ে সারা দেশে 44,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের উল্লেখযোগ্য অংশ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক। কয়েকটি মানবাধিকার সংস্থার সংগৃহীত তথ্য অনুযায়ী আগস্টের পর থেকে হামলা, গণপিটুনি ও কথিত বিচার বহির্ভূত ঘটনায় আওয়ামী লীগের 300 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছেন। একই সময়ে দলটির অন্তত 40 জন নেতাকর্মী হেফাজতে মারা গেছেন। নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী ও শেরপুরে আত্মগোপনে থাকা দলটির কয়েকজন নেতা বলেন, প্রভাবশালী ও বিত্তশালী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন। যারা দেশে রয়ে গেছেন তাদের বড় অংশ আবেগ ও আনুগত্য থেকে দলটিকে সমর্থন করেন। তাদের অভিযোগ, গত 2 বছরে কোনো জ্যেষ্ঠ নেতা তৃণমূলের কর্মীদের সঙ্গে অর্থবহ যোগাযোগ রাখেননি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন কলে উৎসাহের কথা বলে তাদের দলের জন্য যতটা সম্ভব কিছু করার আহ্বান জানানো হয়েছে। তাদের আরও অভিযোগ, পলাতক অনেক দলীয় নেতা থাইল্যান্ড, কলকাতা ও নেপালে ব্যবসায় লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন। বিশেষ করে হোটেল ও রেস্তোরাঁ খাতে তাদের বিনিয়োগ রয়েছে। এছাড়া অনেক নেতাকর্মীর বাংলাদেশে এখনও ব্যবসা রয়েছে। কারো কারো বাড়ি ও বাণিজ্যিক সম্পত্তি ভাড়া দিয়েও আয় হচ্ছে। নেতাদের ভাষ্য অনুযায়ী হুন্ডির অর্থাৎ অনানুষ্ঠানিক ও অবৈধ অর্থ স্থানান্তর ব্যবস্থা, এর মাধ্যমে তাদের কাছে নিয়মিত অর্থ পাঠানো হচ্ছে। দেশ ছেড়ে যাওয়া নেতারা 2 বছর আগে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। বিদেশে থাকা অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন
সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শেখ ফজলুল করিম সেলিম, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আব্দুর রহমান, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আফম বাহাউদ্দিন নাসিম, শেখ হেলাল উদ্দিন, হাসান মাহমুদ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজামুদ্দিন হাজারি, শেখ সোহেল, শেখ জুয়েল, মোহাম্মদ আলী আরাফাত, খালিদ মাহমুদ চৌধুরী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, শামীম ওসমান, বেনজির আহমেদ, বাহাউদ্দিন বাহার, নুরুন্নবী চৌধুরী শাওন, সাইফুল ইসলাম, পঙ্কজ দেবনাথ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। তাদের একটি বড় অংশ কলকাতা ও দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। অন্যরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, নেপাল, দুবাই ও পর্তুগালে বসবাস করছেন। জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকশো নেতাকর্মীও কলকাতা, শিলং, আসাম, দিল্লি সহ ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। তাদের বেশিরভাগের বিরুদ্ধে বাংলাদেশে হত্যা মামলা সহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের প্রায় 200 নেতাকর্মীও নেপালে অবস্থান করছেন বলে জানা গেছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।